বাংলার রাজনীতিতে হিন্দুত্ব ও বাঙালিয়ানা যেন এক বিপরীত মেরুর অবস্থানের মধ্যে দিয়ে চলছিল আমাদের এই রাজ্য। রাজ্যের হিন্দুত্ব এবং বাঙালিয়ানা যে তাস খেলা হচ্ছিল, আজ অর্থাৎ নির্বাচনের পরে তার মিটে গেল। প্রতিটি রাজনৈতিক দল কিছু প্রতিশ্রুতি এবং কিছু আশা নিয়ে নতুন ক্ষমতায় আসে। সেই সমস্ত আশা যখন মানুষের মধ্যে পূরণ না হয়, তখন ক্ষমতা এবং সিংহাসন চ্যুত করা হয় সেই শাসকের মুণ্ডুর থেকে। ঠিক তেমনটাই হয় বাংলার রাজনীতিতে। তবে বাংলার রাজনীতি সম্পূর্ণভাবে অন্যরকমভাবেই চলে। এই রাজনীতিটা বামফ্রন্ট সরকার বহুকাল আগেই বুঝেছিল। তাদের 34 বছরের রাজত্বকাল একবারেই উৎখাট করে দিয়ে ফেলেছিল এই মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়। বামদের জামানায় তখন অনেক রকমের দুর্নীতি তো ইস্যু ছিল না, তবে একটা প্রধান ইস্যু ছিল, যেটা একনায়কতন্ত্র। যখনই ক্ষমতা মানুষকে মাথাচাড়া দেয়, তখন শুরু হয় একনায়কতন্ত্র। কাউকে ভোট দিতে দেব না, কাউকে নির্বাচন করাতে দেব না, আমার কথাই শেষ। এই সমস্ত জিনিস গণতন্ত্রে কখনোই মেনে নেওয়া উচিত নয় বা কখনো জনসাধারণ মেনে নেবে না। তাই চরম পরিহাস, ঘরের মেয়ে মুখ পোড়ালো ঘরের মাটিতে। বাংলার ইতিহাসে যদি ঘাঁটা যায়, তাহলে বাংলার মানুষরা কেবলমাত্র সাম্প্রদায়িকতার রাজনীতি কখনোই করে না তা বলা যায় না। একটা সময় জনসংঘ যখন প্রতিষ্ঠা হয়, তখন বাংলায় তাকে গ্রহণ করেনি। একের পর এক সরকার যারা সাম্যবাদ এবং নীতিবাদের কথা বলে, সর্বধর্ম সমন্বয়ের কথা বলে সরকারে এসেছেন, বাংলার ভিত পুজো করেছিল এই কংগ্রেস। ভারত যখন স্বাধীন হচ্ছে, চারিদিকে একটাই দল থাকায় বাংলার সিংহাসনে তারাই আসীন হয়। তবে 1977 সালে কংগ্রেসকে হারিয়ে বসে যুক্ত বামফ্রন্ট সরকার। জিতেছিল 231টি আসন এবং কংগ্রেস মাত্র 20টি। তাদের প্রধান জয়ের কারণ ছিল ভাগচাষী আন্দোলন। কারণ বামফ্রন্ট সরকার আসার পর ভাগচাষীদের তাদের নিজস্ব জমি নিজস্বীকরণে অনেক সহায়তা করেছিল। প্রত্যেকের জমি যাতে তার নিজস্বভাবে হয়, তার আগে নিজস্ব জমি নথিভুক্ত করা কাজ শুরু করে। ফলে কৃষকগণ তাদেরকে মাথায় তুলে রাখে। মানুষের কাজ তো আসছিল তারা, কিন্তু একটা সময় জ্যোতি বসু পর ক্ষমতায় ধরে বিমান বসু। বামফ্রন্ট শিল্পায়নের নামে যে সমস্ত কথা বলেছিল, তা হয়তো বাস্তবায়নে করতে যাচ্ছিল, কিন্তু এক নেত্রী এখানে এসে রাস্তায় আটকে দাঁড়ায়, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একনায়ক এক স্বৈরাচারী শাসকের সামনে তিনিও এক অবাক করা মহিলা লড়াই করেন এবং জিতও ছিনিয়ে আনেন। তার সময়কালে সাধারণ মানুষও ধীরে ধীরে পার্টির ভাবমূর্তিতে ঢুকতে শুরু করে, কিন্তু এত বড় দরজা যে সেই সময় দুর্নীতির কারবারিরা তার দলের একের পর এক সিংহাসনে ঢুকে পড়ে। ফলে কোনো সরকারের নীতি নিয়ম এবং গঠন না থাকলে যাই হয়, একের পর এক দুর্নীতি, তোলাবাজি, শিক্ষা ব্যবস্থায় অনৈতিকতা এবং নতুন চাকরি না নিয়োগ, ফলে রাজ্যকে এক পঙ্গুর অর্থনীতি এবং সমাজনীতিতে পরিণত করছিল এই সরকার। তার ওপর চপ ভাজা শিল্প, মারও ওদেরকে, বিরোধিতা করলেই একনায়কতন্ত্রর কালিমালিপ্ত হচ্ছিলেন তিনি। মানুষ বারবার তাকে ক্ষমা করে দিলেও এইবারে আর তার ক্ষমা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোষণমূলক রাজনীতি। তিনি তার বক্তব্য সভায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে তার ভাবাবেগকে উল্টোভাবে ব্যক্ত করেছেন এবং সংখ্যালঘুদেরকে তিনি এক ভোট ব্যাংকের রাজনীতিতে পরিণত করেছিলেন, যার ফল আজ তাকে ভুগতে হলো। প্রতিটা মানুষ, প্রতিটা ধর্ম যে সমান তা তিনি বুঝতেন না। তিনি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের প্রতি সহানুভূতি এবং অন্যের ধর্মের প্রতি অসহানুভূতি, তাই তার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়।
রাজ্যের বেকাররা যখন কর্মসংস্থানের জন্য রাস্তায় হাউতাস করতে থাকে, তখন পুলিশের দ্বারা তিনি পেটাতে থাকেন। ভাবছিলেন যে এইভাবেই একটা সরকার চলতে পারে, কিন্তু না, মানুষ আবার বুঝিয়ে দিল ভারতবর্ষের বাংলার মাটিতে এখনও হিন্দুরা বেঁচে রয়েছে, তারা এখনও জোটবদ্ধ রয়েছে। শ্রীকৃষ্ণের যেমন বাণী আছে না, মানুষ ধর্মের যখন চরম পরিণতি হয় তখন তার পতন হয়, তাই এই সরকার দেখল। এটা কোনো একটি রাজনৈতিক দলের উচ্ছ্বাস বা আনন্দ নয়, এটা হচ্ছে অহংকারের পতন এবং প্রচুর মানুষের কান্নার জল এক ধারাতে অন্য ভোট ব্যাংকে পড়ে যাওয়া। এই রাজনীতি, নতুন রাজনীতির সূচনা, সন্ধিক্ষণে আরও ভালোভাবে দেশ চলুক, রাজ্য চলুক, অর্থনীতি আরও উন্নতি হোক। নতুন সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছে তা পূরণ করা অসম্ভব বলে মনে হলেও যদি সম্ভব করতে পারে তাহলে এই সরকার এক অন্য মাত্রায় ছাড়াবে এবং প্রচুর আশীর্বাদ পাবে আমার আশা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। নতুনভাবে শাসনতন্ত্র শুরু হচ্ছে, ভালো রাখবেন।